আসসালামু আলাইকুম। এইচএসসি রিভিশন প্রোগ্রামের ভূগোল দ্বিতীয় পত্রের এই তোমাদের কৃষি অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। এক নম্বর কোশ্চেন এখানে দেখো ভাইয়া, এক নম্বর কোশ্চেন এখানে কি বলছে, এখানে তোমার উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে কৃষিক্ষেত্র, তারপরে হচ্ছে বাংলাদেশের প্রাণীজ আমিষের উৎস। ঠিক আছে, এখানে ক বলছে এখানে, তারপরে কি কি দেখাইছে এখানে দেখাইছে নদী নালা খাল বিল হাওর হ্রদ ইত্যাদি দেশের অভ্যন্তরে চাষ হয়। ঠিক আছে, আচ্ছা এখানে লাল কলম নেই। ওকে, এখন দেখো ক নম্বর কোশ্চেনে কি বলছে, এক ফসলি কৃষি কাকে বলে। এখানে যদি আমরা বলি তাহলে এক ফসলি মানে তোমার বছরে যে একবার ফসল দিবে তাকে বলা হচ্ছে আমাদের এক ফসলি কৃষি। ঠিক আছে, তারপরে যে বাণিজ্যিক কৃষি বলতে কি বোঝায় এটাতে আমরা আসতেছি। এরপরে গ নম্বরে দেখো, গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত কৃষিক্ষেত্রে ক অংশের উৎপাদনের বর্ণনা দাও। ক অংশ কি বলছে ভাই এখানে আমাদের প্রাণীজ আমিষের উৎস, তারপরে বলছে এখানে নদী নালা খাল বিল হাওর বাওর দেশের অভ্যন্তরে চাষ হয়, মানে তোমার এখানে কি বলছে এই মাছ চাষ যেটা সেইটাকে কেন্দ্র করে এখানে কোশ্চেন আসছে। এরপরে উদ্দীপকের দেশে উল্লেখিত কৃষিক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা জানি আমরা মাছে ভাতে বাঙালি, তো বাংলাদেশে তোমার প্রচুর মৎস্য সম্পদ আছে এবং সেটার গুরুত্বই এখানে তোমার বলছে। আচ্ছা এখন আমরা ক নম্বরে আসি। ক নম্বরে যেটা বললাম হয়ে গেছে আমাদের। খ নম্বরে কি, খ নম্বরের কোশ্চেন আমাদের কি ছিল ভাই, দেখো খ নম্বরে ছিল বাণিজ্যিক কৃষি বলতে কি বোঝায়। বাণিজ্যিক কৃষি বলতে যদি এক কথায় বলি, যেখানে তোমার যে কৃষিটা শুধু বাণিজ্যের জন্যই তোমার উৎপাদন করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো নিজের দেশের চাহিদা পূরণ করে প্রধানত উৎপাদিত উদ্ধৃত শস্য দেশে রপ্তানির মাধ্যমে বিদেশে রপ্তানির মাধ্যমে অর্থ আয়ের জন্য যে কৃষিকাজ পরিচালিত হয় তাকে বাণিজ্যিক কৃষি বলে। মানে বাণিজ্যিক কৃষিতে প্রথমে কি হবে ভাইয়া, প্রথমে কি হবে আমাদের নিজের দেশের চাহিদা পূরণ করবে, তারপরে বাইরের দেশে এটা রপ্তানি করবে। কৃষিকাজে উন্নত কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ব্রাজিল কিউবা প্রভৃতি দেশের বৃহৎ খামারগুলো একমাত্র ব্যবসায়ী মনোভাব নিয়ে কৃষিকাজ পরিচালনা করে থাকে। বাংলাদেশ মিশর থাইল্যান্ড মিয়ানমার প্রভৃতি অনগ্রসর দেশেও বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কোনো ফসল উৎপাদন করা হয়। গ নম্বরে আসি। গ নম্বরে ভাই এখানে দেখো গ নম্বরে কি বলছে ভাইয়া, ক অংশটা কি ছিল আমাদের মৎস্য। ঠিক আছে, মৎস্য উৎপাদন সম্পর্কে আমাদের বর্ণনা করতে হবে। এখানে কি নিচে বাংলাদেশের মৎস্য উৎপাদন ব্যাখ্যা করা হলো। বাংলাদেশের নদ নদী খালবিল ডোবা হাওর বাওর পুকুর বিভিন্ন ধরনের জলাশয় প্রভৃতি স্থানে উৎপাদিত মৎস্যকে অভ্যন্তরীণ মৎস্য বলা হয়। ঠিক আছে, এরপরে আসি অভ্যন্তরীণ মৎস্য মুক্ত জলাশয় ও আবদ্ধ জলাশয়, মুক্ত জলাশয় এবং আবদ্ধ জলাশয়ে জন্মে থাকে। এরপর আসে অভ্যন্তরীণ মৎস্যের মধ্যে রয়েছে রুই কাতলা শোল পাবদা বোয়াল কই শিং প্রভৃতি। নিচে বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের একটি তালিকা দেওয়া হলো। আচ্ছা আমরা সেটা দেখি। এটা কিন্তু তোমার তালিকাটা লক্ষ মেট্রিক টনে কিন্তু। ঠিক আছে, এখানে দেখো এখানে প্রথমে কি কি দিছে, অভ্যন্তরীণ, যেগুলো অভ্যন্তরীণ। আর এখানে খ নম্বরে কি দিছে ভাইয়া আমাদের চাষকৃত। অভ্যন্তরীণের মধ্যে মুক্ত জলাশয় নদী মোহনা সুন্দরবন বিল কাপ্তাই হ্রদ প্লাবনভূমি, তোমার এই আয়তন লক্ষ হেক্টর আছে এটা তোমার দেখবা, এবং তোমার 18 19 19 20 20 21 21 22 দেওয়া আছে। তোমার যদি এগুলা মনে হয় যে এটা খুব একটা টাফ কোশ্চিন, সো তুমি এই কোশ্চিনটা ইজিলি স্কিপ করতে পারো। ঠিক আছে, অনেকের মনে হয় যে এই এতগুলো আমি মুখস্থ করতে পারবো না, সো তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু তোমাকে অন্য অধ্যায় দিয়ে কিন্তু তোমাকে কভার করতে হবে। ওকে, এখানে নদী ও মোহনায় দেওয়া আছে সুন্দরবনে তোমার এখানে আয়তন লক্ষ হেক্টরে এগুলো দেওয়া আছে, এগুলো আবার ডিটেলসে যাচ্ছি না, তোমরা দেখা পাচ্ছ। তারপর খ নম্বর কি বলছে, চাষকৃত পুকুর। চাষকৃত পুকুরের মধ্যে পুকুর বাওর অর্ধ আবদ্ধ চিংড়ি খামার পেন কালচার কেজ কালচার কাকড়ি এইগুলো এখানে দেখাইছে। তারপরে হচ্ছে মোট এখানে দেখানো হয়েছে এবং অভ্যন্তরীণ মোট অভ্যন্তরীণ এবং মোট চাষকৃত এটা দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে এখানে এখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী মুক্ত জলাশয় হতে মোট 8 লক্ষ মেট্রিক টন এবং চাষকৃত মোট 26.08 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে, অর্থাৎ মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন 39.63 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, ওকে। ঘ নম্বরে আসি। ঘ নম্বরে কি বলছে ভাইয়া, মৎস্যের গুরুত্ব। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশে মৎস্য উৎপাদনকে বোঝানো হয়েছে যা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা আমরা দেখি। এখন বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, কৃষির উপর বাংলাদেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল, আর কৃষির অন্যতম শাখা হলো মৎস্য চাষ। ঠিক আছে, এখন আসো বাংলাদেশের মৎস্যজীবীরা মৎস্য উৎপাদন ও বিক্রয় তাদের জীবিকা নির্বাহ করে। আমরা জানি যে তোমার বাংলাদেশে কিন্তু অনেক নদ নদী আছে, প্লাস বাংলাদেশের তোমার কি
আমাদের এখানে সমুদ্র আছে, ঠিক আছে। সো এখান থেকে অনেক মৎস্য আহরণ করা হয়, এবং আমাদের শুধু নদ নদী এবং সমুদ্র দিয়ে না, এমন আমাদের অনেক তোমার গ্রামের দিকে প্রায় প্রত্যেকটা বাড়িতে তোমার এখানে তোমার পুকুর থাকে অনেকের, ঠিক আছে। সো এখান থেকে অনেক কিছু তোমার মৎস্য সরবরাহ করা হয়। শুধু অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন করে বাংলাদেশ ব্যাপক আয় করে থাকে। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী 2021-22 অর্থ বছরে মুক্ত জলাশয় হতে মোট 13.08 লক্ষ মেট্রিক টন চাষকৃত মোট 26.55 লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদন করে, অর্থাৎ মোট অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন হয় 39.63 লক্ষ মেট্রিক টন। এখন আসি এরপরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়, আর একটা কি আছে ভাই, সামুদ্রিক জলাশয়ের উৎপাদন ও ব্যবস্থাপনার জন্য সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। ওকে, এরপর আসো 2021-22 অর্থ বছরে তোমরা যখন এটা তোমার যেসবে তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা সবসময় এই যে লেটেস্ট যে আপডেটটা আছে সেটা ট্রাই করবা, তাহলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। 2021-22 অর্থ বছরে মৎস্য খাতে জিডিপির প্রবৃদ্ধি 2.08% এবং সার্বিক কৃষি খাতে মৎস্য খাতের অবদান কত হচ্ছে ভাই আমাদের 21.38%। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে, ঠিক আছে। উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ, বিপন্নপ্রায় মৎস্য প্রজাতির সংরক্ষণ, মাছের প্রজনন বংশবৃদ্ধির জন্য অভয়াশ্রম সৃষ্টি, জাটকা সংরক্ষণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ ইত্যাদি অব্যাহত রয়েছে, ঠিক আছে। বাংলাদেশ কিন্তু তোমার অনেক চিংড়ি তোমার বাইরের দেশে রপ্তানি করে, চিংড়ি, কাঁকড়া সহ তোমার এই সম্পদগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশ অনেক দেশে রপ্তানি করে থাকে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মৎস্যজাত পণ্য রপ্তানির বাজার সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এভাবে মৎস্য খাতে ব্যাপক উন্নতির লক্ষ্যে কতগুলো কার্যক্রম হাতে নিয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য খাত তথা সামগ্রিক মৎস্য খাতের আর উন্নয়ন সাধন করায়। এতে মৎস্য উৎপাদন ও রপ্তানি আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপরে লাস্ট শেষে কি বলতে হবে, উপরে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে সার্বিক অর্থনীতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য উৎপাদন ব্যাপকভাবে ভূমিকা পালন করে, ঠিক আছে। তোমরা এই কয়েকটা তোমার এখানে মেন কয়েকটা যে টপিক বলছে এগুলো তোমরা পয়েন্ট আকারে দিয়ে তোমরা খুব ভালোভাবে এটা লিখতে পারবা, ঠিক আছে। 2 নম্বর আসি ভাইয়া, 2 নম্বরের কোশ্চেন এখানে দেখো কি বলছে, বাগিচা কৃষির অন্তর্গত বাংলাদেশের একটি ফসল সিলেট অঞ্চলে বেশি উৎপাদিত হয়, কিন্তু ফসলটির বিশ্ব বাণিজ্য যুক্তরাজ্য দ্বারা নিয়ন্ত্রিত। যখনই তোমরা দেখো ভাই এই অধ্যায় তোমার সিলেট অঞ্চল যেহেতু বলছে, সো এখানে সিলেট কিসের জন্য বিখ্যাত আমরা সবাই জানি, চায়ের জন্য বিখ্যাত। তোমার সরাসরি তুমি বুঝতে পারবে যে আসলে তোমার এখানে এই কোশ্চেন তোমার চা নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এখন দেখো ক নম্বর কি বলছে, আখের আদিভূমি কোথায়, ঠিক আছে, এটাই তোমার ভারতে। ওকে, খ নম্বরে কি বলছে, কৃষির ওপর ভূপ্রকৃতির ভূমিকা অনেক বেশি, ব্যাখ্যা করো। আমরা ব্যাখ্যা আসতেছি। গ নম্বর কি বলছে আগে দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটির উৎপাদন অনুকূল অর্থনৈতিক নিয়ামক ব্যাখ্যা করো। আমরা ব্যাখ্যা আসবো। এরপরে আসি উদ্দীপকে নির্দেশিত শেষ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো। শেষ বাক্য আমাদের কি ছিল ভাইয়া, কিন্তু ফসলটির বিশ্ব বাণিজ্য যুক্তরাজ্য দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমরা সলভে আসি, দেখি। দেখো ক নম্বর কি, আদিভূমি কথা হচ্ছে আমাদের ভারতে, এটা বললাম। খ নম্বরে আসো, কৃষিকাজের অন্যতম উপাদান হলো কৃষিভূমির প্রকৃতি, ঠিক আছে। কৃষিভূমির প্রকৃতি অর্থাৎ ভূমির অবস্থান, উচ্চতা, ঢাল ইত্যাদি দ্বারা কৃষিকার্য প্রভাবিত হয়। কৃষিকাজের জন্য সমভূমি সর্বাপেক্ষা অধিক উপযোগী এবং বিবেচ্য বিষয়। এর কারণ কি ভাইয়া, যখন তোমার সমভূমিতে তুমি চাষ করবা সেখানে কিন্তু পানিটা কিন্তু ধরে রাখবে, বাট তুমি যদি একটা পাহাড়ে তুমি যদি চাষ করো সেখানে কিন্তু পানিটা গড়ায় নিচে পড়বে, ঠিক আছে। সো এই কারণে তোমার এই সমভূমিটা অনেকটাই ফ্যাক্টর। কারণ সাধারণ লাঙ্গল, ট্রাক্টর প্রভৃতি যন্ত্রের সাহায্যে জমিতে কৃষিকাজের জন্য সমভূমি সুবিধাজনক। ভূমিরূপের পার্থক্য অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়, যেমন ধান, পাট, যব, তুলা, আখ প্রভৃতি সমভূমিতে ভালো জন্মে, ঠিক আছে। আবার চা, কফি প্রভৃতি পাহাড়ের ঢালে এবং উঁচু পাহাড়িয়া এলাকায় জুম চাষ ভালো হয়। জুম চাষ তোমার কিন্তু সমভূমিতে ভালো হয় না, তোমার এটা কি হচ্ছে ভাই আমাদের উঁচু পাহাড়িয়া জমিতে এটা ভালো হয়। ওকে, এখন গ নম্বরে আসি। গ নম্বরে উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি কি বললাম ভাই আমাদের চা। আমাদের সিলেটে কিসের জন্য বিখ্যাত, চায়ের জন্য বিখ্যাত। এখন আসো, চা একটি বাগিচা ফসল যা বাংলাদেশের সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়। ওকে,
এ ফসল উৎপাদনে কিছু অপ্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক প্রয়োজন। আর নিয়ামকগুলো কি কি আমরা দেখতেছি, এখানে আসো। নিচে চা উৎপাদনের অনুকূল অর্থনৈতিক নিয়ামকগুলো ব্যাখ্যা করা হলো। এখন ব্যাখ্যায় আসি। চা চাষের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। চা বাগান তৈরির জন্য জমি ক্রয় করতে হবে, চারা এখানে রোপণ করবা, তারপরে তার যত্ন নিতে হবে, তারপরে তোমার সার কীটনাশক তো অবশ্যই দিতে হবে, ইত্যাদি বাবদ প্রচুর অর্থের প্রয়োজন হয়। এরপরে আসি 2 নম্বর পয়েন্টে কি বলছে, চায়ের আবাদ, তত্ত্বাবধান, পাতা তোলা, পাতা শুকানো, সেকা, বাক্সবন্দি করা ইত্যাদি কাজের জন্য প্রচুর চা শ্রমিকের প্রয়োজন হয়। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে সুলভে চা শ্রমিক পাওয়া যায় বলে চা শিল্পে যথেষ্ট উন্নতি হয়েছে। তোমার চা শিল্প মেনলি এই তোমার যে শ্রমিকরা আছে, শ্রমিকরা কিন্তু মোটামুটি খুব সুলভ মূল্যে শ্রমিক পাওয়া যায়। এই কারণে কিন্তু তোমার চা বাংলাদেশে লাভজনকভাবে তোমার রান করতেছে, মানে আজ পর্যন্ত রান করতেছে, ঠিক আছে। এরপরে এরপরে পয়েন্টে আসি, বাজার ও চাহিদা ছাড়া চা চাষে লাভ হয় না, ঠিক আছে। দেশ বিদেশের বাজারে বাংলাদেশি চায়ের ব্যাপক চাহিদা থাকায় এই শিল্পে যথেষ্ট উন্নতি হয়েছে। এরপরে সাধারণত রপ্তানির উদ্দেশ্যে চায়ের চাষ করা হয়, তাই চা রপ্তানির জন্য সুলভ পরিবহন ব্যবস্থা অত্যাবশ্যক, ঠিক আছে। তোমার যদি তুমি চা উৎপাদন করে সেটা তোমার বাইরের দেশে তুমি নিয়ে তোমার এক্সপোর্ট না করতে পারো, অথবা তোমার দেশে বিভিন্ন জায়গায় পৌঁছাইতে না পারো, তাহলে কিন্তু সেটা তোমার লাভজনক ব্যবসা হবে না। সো এখানে তোমার এই রপ্তানির উদ্দেশ্যে চায়ের যে চাষটা হবে সেটা কিন্তু পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করতেছে, ঠিক আছে। চা গাছ প্রখর সূর্যীকরণ সহ্য করতে পারে না, এই কারণে চা বাগানে সারিবদ্ধভাবে ছায়া প্রদানকারী বৃক্ষাদি রোপণ করা হয়। তার মানে তোমার চায়ের বাগানে আশেপাশে যে তোমার দেখবা সেখানে কিন্তু বড় বড় গাছ যেগুলো ছায়া দেয় সেগুলো কিন্তু রোপণ করা হয়। সো এখানে কিন্তু একটা কস্ট চলে আসে। এছাড়া চা চাষের উন্নতির জন্য চা বাগানে সার প্রয়োগ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে পানি সেচ ব্যবস্থা ও কীটনাশক প্রয়োজন হয়, ঠিক আছে। এখন ঘ নাম্বারে আমরা আসি। উদ্দীপকের শেষ বাক্যে কি বলছিল ভাইয়া? শেষ বাক্যে বলছিল বিশ্ব বাণিজ্য যুক্তরাজ্য দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। চায়ের বিশ্ব বাণিজ্য যেটা আছে সেটা আমাদের যুক্তরাজ্য দ্বারা নিয়ন্ত্রিত। কীভাবে আমরা দেখি, চায়ের আন্তর্জাতিক বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য পুরো পৃথিবীতে চায়ের বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। যদিও যুক্তরাজ্যে চা উৎপাদনে তেমন কোনো ভূমিকা নেই, তবুও ভারত, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ থেকে চা আমদানি করে বিভিন্ন ব্র্যান্ডে চা রপ্তানি করে, ঠিক আছে। তারা আমদানি করে, এখন তারপরে বিভিন্ন ব্র্যান্ড নামে এরা তোমার এখানে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। 2018 সালে কি হিসেবে, 2018 সালে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে 396 মিলিয়ন মার্কিন ডলার চা আমদানি করে এবং বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে প্যাকেটজাত করে বিভিন্ন ব্র্যান্ডে 141 মিলিয়ন চা বিশ্ববাজারে রপ্তানি করেছে। সো এখানে তোমার ব্যাপারটা কি হয়েছে, তোমার যুক্তরাজ্যে কিন্তু চা এখানে তোমার উৎপাদন করা হয় না, ওরা বিভিন্ন দেশ থেকে চা নিয়ে আসে, আমদানি করে, তারপরে তারা বিভিন্ন ট্যাগ লাগায় একটু তোমার ঘষা মাজা করে বলতে পারো, তোমার একটু ব্র্যান্ডিং করে বিভিন্ন আবার দেশে রপ্তানি করে, ঠিক আছে। যুক্তরাজ্য পৃথিবীর চা বাণিজ্যের নিয়ন্ত্রণকারী দেশ, সুতরাং বলা যায় উদ্দীপকের শেষের কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওকে, 3 নম্বর কোশ্চেনে দেখি ভাইয়া। 3 নম্বর কোশ্চেনে কি বলছে, বাংলাদেশের সকল ফসল সব ঋতুতে উৎপন্ন হয় না। কিছু ফসল আছে যাদের উৎপাদনের স্থায়িত্বকাল সাধারণত শীত মৌসুমে। তুই সাধারণভাবে দেখো, তুমি যখন শীতকালীন সবজি খাও সেটা কিন্তু তুমি গ্রীষ্মকালে পাচ্ছ না, সো ওটা শুধু শীতকালেই হয়, ঠিক আছে। সো এই ধরনের কৃষিগুলোকে বুঝাইছে। এখন ক নম্বরে আমরা আসি। ক নম্বর কি বলছে, একটি বাণিজ্যিক ফসলের নাম লেখো, সেটাতে আমরা আসতেছি। খ নম্বর কি বলছে, গম একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের শস্য। এখন গম তোমার কি কারণে এটা নাতিশীতোষ্ণ অঞ্চলের শস্য হয় সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, কারণগুলো আমরা দেখাবো। গ নম্বরে এসে উদ্দীপকে উল্লিখিত ঋতুতে উৎপাদিত ফসলের ধরন ব্যাখ্যা করো। সো এই ঋতুতে তোমার যেহেতু সব ঋতুতে উৎপন্ন হয় না, কিছু ফসল আছে যেটা স্থায়িত্বকাল শীত মৌসুমে। সো তোমার শীত মৌসুমে যেই তোমার ফসলগুলো উৎপাদন হবে সেগুলোর তোমার ধরন ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে তারপরে উদ্দীপকে উল্লিখিত ঋতুর সাথে অন্য যে কোনো ঋতুর উৎপাদিত ফসলের তুলনামূলক বিশ্লেষণ। ওকে, আমরা তাহলে সলভে চলে যাই। ক নম্বরে দেখো, ক নম্বরে কি বলছে, বাণিজ্যিক ফসল হচ্ছে কি আমাদের একটা চা, ঠিক আছে। খ নম্বরে আসি। খ নম্বরে বলছে গম একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল। কি কারণটা এখানে ব্যাখ্যা করছে। তোমার গম চাষের জন্য বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার প্রয়োজন, যা একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে বিদ্যমান থাকে। গম চাষের জন্য 16 থেকে 22 ডিগ্রি তাপমাত্রা এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং নির্দিষ্ট আর্দ্র পরিবেশ প্রয়োজন। একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ধরনের জলবায়ু বিরাজ করে। সো তোমার এই অঞ্চলে তোমার কি হয়, তোমার এখানে গমের জন্য একটা পারফেক্ট প্লেস। সো এইখানে তোমার গম খুব ভালোভাবে জন্মাইতে পারে। ওকে, এটা এখানে বুঝাইছে। এখন গ নম্বরে আসি। গ নম্বর কি বলছে ভাইয়া, বাংলাদেশের সকল ঋতুতে সব ধরনের ফসল হয় না।
যেটা বললাম ঋতুভেদে বিভিন্ন বিভিন্ন ধরনের ফসল হয়। এর মধ্যে গ্রীষ্মকালে ভাদই, কিছু বর্ষাকালীন খরিফ, যেটা বলা হচ্ছে বর্ষাকালীন খরিফ, এবং কিছু শীতকালীন, শীতকালীন হচ্ছে কি বলা হবে রবি ফসল। ঠিক আছে, শীতকালীন ফসলকে রবি ফসল বলা হয়। উদ্দীপকে শীতকালীন অর্থাৎ রবি শস্যের কথা বলা হয়েছে নিচে। শীতকালীন ফসল রবি শস্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এক নম্বর এখানে তুমি পয়েন্ট আকারে লিখতে পারো। এক নম্বর এখানে লিখতে পারো শীতকালে শুরুতে বীজ বপন করে যেসব ফসল করা হয় তাকে রবি শস্য বলা হয়। তারপরে পয়েন্টে তুমি অ্যাড করতে পারো রবি শস্যের মধ্যে রয়েছে গম, সরিষা, মটর, কালাই, মসুর ইত্যাদি। রবি শস্যের এই উৎপন্ন এই ফসল শীত ঋতুকে রবি মৌসুম বলা হয়। শীতের ঋতুকে রবি মৌসুম বলা হয়। রবি মৌসুমে শুরু হয় নভেম্বরে। এই তোমার এই মাসটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এই নভেম্বর মাসে তোমার রবি মৌসুম শুরু হবে এবং শেষ হবে কি ভাই আমাদের এপ্রিলে, কারণ এপ্রিল নাগাদ আমাদের মোটামুটি গরম একটা চলে আসে। মাঘ মাসের শেষের দিক থেকে যে বৃষ্টি হয় তার উপর নির্ভর করে বাংলাদেশের নিচু এলাকায় কৃষকগণ রোপা বোরো ধানের চাষ করে। ঠিক আছে, এ ফসল সাধারণত চৈত্র বা বৈশাখ মাসে কাটা হয়। শুষ্ক আবহাওয়া পছন্দকারী ফসল যেমন গম, যব, ভুট্টা, ছোলা, মুগ, মসুর, মটর, মাসকলাই, খেসারি, সরিষা, তিল, তিসি, তামাক, আলু প্রভৃতি শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। সো তোমার যদি এতগুলো মনে না থাকে, কয়েকটা তুমি অ্যাড করতে পারো, তবে তুমি যদি সবগুলো লিখতে পারো তাহলে তোমার জন্য বেস্ট। ওকে, ঘ নম্বরে আসি ভাইয়া। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে কি বলছিল আমাদের ঋতু হচ্ছে শীত ঋতু। শীত ঋতুতে যখন তোমার কি হবে, শীত ঋতুতে আমাদের রবি শস্যটি হয়। ঠিক আছে, এটি সারা বাংলাদেশের ঋতুভেদে গ্রীষ্মকালীন ভাদই শস্য, বর্ষাকালীন খরিফ শস্য উৎপন্ন হয়। নিচে রবি শস্যের শীতকালীন সাথে ভাদই ও খরিফ শস্যের বর্ষাকালীন তুলনামূলক আলোচনা করা হলো। এখন তুলনামূলক আলোচনায় আমরা আসি। শীতকালে শুরুতে বীজ বপন করে যেসব ফসল চাষ করা হয় তাকে কি বলতেছি আমরা ভাইয়া? রবি শস্য বলতেছি। রবি শস্য মানে শীতকাল, মনে রাখবা। রবি শস্যের মধ্যে রয়েছে গম, সরিষা, মটর, কালাই, মসুর ইত্যাদি। রবি শস্যের এই উৎপন্ন ফসল শীত ঋতুকে রবি মৌসুম বলা হয়। রবি মৌসুমে শুরু হয় নভেম্বরে, শেষ হয় এপ্রিলে। মাঘ মাসের শেষে যে বৃষ্টিটা হবে তার উপর নির্ভর করে বাংলাদেশের নিচু এলাকায় কৃষকগণ রোপা বোরো ধানের চাষ করেন। এ ফসল সাধারণত চৈত্র বা বৈশাখ মাসে কাটা হবে এবং শুষ্ক আবহাওয়া পছন্দকারী ফসল গম, যব, ভুট্টা, ছোলা, মুগ, মসুর, মটর, মাসকলাই, খেসারি, সরিষা, তিল, তিসি, তামাক, আলু প্রভৃতি শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। এরপরটাতে আসি আমরা। অন্যদিকে তোমার কি হয়েছে ভাইয়া? অন্যদিকে বর্ষাকালে আগমনের সাথে সাথে যে ফসল শুরু হয় তাকে আমরা কি বলছি ভাইয়া? খরিফ ফসল বলা হচ্ছে। ঠিক আছে, খরিফ ফসল, খরিফ শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ কি হচ্ছে ভাইয়া? হৈমন্তিক। ঠিক আছে, ইংরেজি মাসের মে মাস থেকে শুরু হয়, পুরো অক্টোবর পর্যন্ত এই খরিফ ফসল চাষ হয়। এ সময় স্থানভেদে বোনা, রোপা ও জলি আমন ধান হেমন্তের দিনগুলোতে কৃষকের ঘরে ওঠে। সো যেহেতু তোমার হেমন্তকালে এটা হয়, সো এখানে হৈমন্তিক কথাটা ইউজ করছে। ওকে, এজন্য খরিফ ঋতুর ধানকে হৈমন্তিক এবং এ ফসল ঋতুকে হৈমন্তিক ঋতু নামে অভিহিত করা হয়। ঠিক আছে, এই ঋতুতে উৎপন্ন ফসলগুলোর মধ্যে কি কি আছে ভাইয়া? আউশ ধান, বোনা আমন, রোপা আমন, পাট, তিল, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি, আদা, হলুদ, গোলমরিচ, কাঁচামরিচ, কচু, তুলা, মুগ, মাসকলাই ইত্যাদি। তাই বলা যায় ঋতুগত ভিন্নতা থাকার কারণে উদ্দীপকে উল্লেখিত রবি শস্যের সাথে খরিফ শস্যের ভিন্নতা দেখা যায়। অবভিয়াসলি ভিন্নতা দেখতে পাবো আমরা। ওকে, 4 নম্বর সৃজনশীল ভাইয়া এখানে আসি। এখানে কি বলছে? শস্য এক দেখাইছে। এখানে কি দেখায়? শস্য একে কি দেখাইছে? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, এই শস্য থেকে চিরা ও মুড়ি তৈরি করা হয়। সো এখানে আমরা এটা ডাইরেক্টলি পরে বুঝতেছি, এখানে আমাদের চাল সম্পর্কে বলছে। ঠিক আছে, এরপরে শস্য 2 আসি। বিশ্বের বেশিরভাগ দেশের প্রধান খাদ্যশস্য, এই শস্য দ্বারা আটা ও ময়দা প্রস্তুত করা হয়। সো আটা ময়দা যখনই তোমার চলে আসছে, তুমি এখানে বুঝা পাচ্ছ এটা গম সম্পর্কে আলোচনা করছে। সো তোমার কোশ্চেনটা এই ভিত্তিতে হবে। ঠিক আছে, ক নম্বর আসি, কৃষির একটি সংখ্যা লেখক। খ নম্বর কি বলছে? মিশ্র কৃষি বলতে কি বোঝায় আমরা এটাতে আসতেছি। গ নম্বর দেখো, গ নম্বর বলছে উদ্দীপকে শস্য এক এশিয়া ভিত্তিক উৎপাদন বর্ণনা করো। শস্য কি ছিল ভাই? আমাদের ধান। সো এশিয়া ভিত্তিক যেই দেশগুলো আছে সেই দেশগুলোর যে ধানের যে উৎপাদনটা হয় সেটা কিন্তু আমাদেরকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, ঘ নম্বর আসি। ঘ নম্বর কি বলছে? উদ্দীপকে উল্লেখিত শস্য 2 এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে তোমার এখানে গমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। ওকে, আমরা তাহলে সলভে যাই। দেখো ক নম্বর কি বলছে? ভূমিকর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে আমাদের কৃষি বলতেছে। খুব ইজি একটা। এখন খ নম্বরে আসি, যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও মৎস্য চাষ একসাথে হবে তাকে কি বলতেছে? আমরা মিশ্র কৃষি বলতেছি। মিশ্র কৃষিতে কি থাকবে ভাইয়া? বাণিজ্যিক পশুপালন হবে। ওকে, এক হবে বাণিজ্যিক পশুপালন, 2 কি হবে ভাইয়া আমাদের? 2 নম্বর হবে মৎস্য চাষ একসাথে হবে, তাকে আমরা
মিশ্র কৃষি বলতেছি। এরপর আসি, এ ধরনের কৃষি ব্যবস্থা যুক্তরাষ্ট্র, কানাডা ও উত্তর পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে লক্ষ্য করা যায়। এই ব্যবস্থায় কৃষক একই জমি হতে শুধু ফসলে নয় বরং মাংস, দুধ, মাখন ইত্যাদিও লাভ করে থাকে। মোটর ও রেল যোগে যাতায়াতের সুবিধা থাকায় উক্ত পণ্যাদি শহরে দ্রুত প্রেরিত হয়ে থাকে। ওকে, গ নাম্বার আসি। গ নাম্বার কি বলছে ভাইয়া? দেখো, শস্য এক আমাদের কি ছিল ভাইয়া? শস্য এক আমাদের ছিল ধান। ঠিক আছে, ধান অথবা ধান থেকে আমাদের চাল হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য, যা সারা বিশ্বব্যাপী উৎপাদিত হয়ে থাকে। তবে এশিয়া মহাদেশে ধানের ফলন তুলনামূলকভাবে বেশি থাকে, কারণ বাংলাদেশের প্রধান খাদ্যই কি আমাদের ভাইয়া? আমাদের ভাত। ঠিক আছে, সো তোমার এখানে ধানের এই অঞ্চলগুলোতে ধানের ফলন খুব বেশি হয়। ঠিক আছে, এশিয়া বাংলাদেশ মহাদেশের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, জাপান প্রভৃতি দেশ উল্লেখযোগ্য। এদের মধ্যে চীন প্রথম, ভারত দ্বিতীয়। নিচে এশিয়া মহাদেশে ধানের উৎপাদনের একটি তালিকা দেওয়া হলো। তালিকাটা দেখি, এখানে তোমার কি বলছে ভাইয়া? মিলিয়ন মেট্রিক টনে এখানে ব্যাখ্যা করছে, এবং সাল এখানে তোমার কি দেখাইছে? 19 সালের। ঠিক আছে, এবং চীনের কি বলছে? 148.5 মিলিয়ন মেট্রিক টন, ভারতে 116.42, ইন্দোনেশিয়াতে 36.7, তারপর হচ্ছে বাংলাদেশে কত? 34.91, ভিয়েতনামে 27.77, থাইল্যান্ডে কত? 20.34, মিয়ানমারে 13.2, ফিলিপাইনে 11.73, জাপানে 7.66, ব্রাজিলে কত? 7.14। ওকে, এছাড়া এশিয়ার মধ্যে মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, কম্বোডিয়া, তাইওয়ান, নেপাল, উত্তর কোরিয়া প্রভৃতি অঞ্চলেও ধান উৎপন্ন হয়, তবে এটা উল্লেখযোগ্য পরিমাণে না। ঠিক আছে, এরপরে আসি ঘ নম্বরে আসি ভাই। দেখো, ঘ নম্বর কি বলছিল আমাদের? আমরা কি ফাইন্ড আউট করলাম? আমাদের উদ্দীপকের শস্য দুইটা কি ছিল? আমাদের গম ছিল। এখন গম সারা বিশ্বের প্রধান খাদ্যশস্য, কারণ এই গম পৃথিবীতে প্রচুর উৎপন্ন হয়, তাই অর্থনৈতিকভাবে গম খুব গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। নিচে গমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো। এখন আমরা দেখি, আন্তর্জাতিক বাণিজ্যে গম সব ধরনের খাদ্যশস্যের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে কি গম অনেক গুরুত্বপূর্ণ। 2020 সালে 44.8 বিলিয়ন মার্কিন ডলারের গম বিশ্ববাজারে রপ্তানি করা হয়। গম উৎপাদনকারী দেশসমূহের প্রায় অধিকাংশ কম বেশি গম আমদানি করে থাকে। সুতরাং রপ্তানিকারক দেশের সংখ্যা খুব সীমিত, তাই মুষ্টিমেয় রপ্তানিকারক দেশের ইচ্ছা মোতাবেক গমের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 47.4 বিলিয়ন মার্কিন ডলারের গম আমদানি করা হয়। ঠিক আছে, এই কারণে গমের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তো তোমরা এখানে এই তোমার সংখ্যাগত তথ্যের মাধ্যমে তুমি দেখা পাচ্ছ, গম কিন্তু আমাদের পৃথিবীর সবচেয়ে মনে করো অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। গমের প্রধান রপ্তানিকারক দেশগুলো কি হচ্ছে ভাইয়া? রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তারপর হচ্ছে কি আর্জেন্টিনা ও ইউক্রেন, রোমানিয়া, জার্মানি, রাজখিস্তান। আচ্ছা, ওকে, বাদ দিলাম। এদের মধ্যে রাশিয়া প্রথম ও যুক্তরাষ্ট্র দ্বিতীয়। ঠিক আছে, গমের প্রধান আমদানিকারক দেশগুলো হলো ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, ব্রাজিল, মিশর, ফিলিপাইন, নাইজেরিয়া ও তুরস্ক। এদের মধ্যে মিশর প্রথম ও ইন্দোনেশিয়া দ্বিতীয়। ঠিক আছে, পরিশেষে বলা যায় গম বিশ্ববাজারের প্রধান চাহিদা সম্পন্ন খাদ্যশস্য, এবং তাই সারা বিশ্বের আমদানি ও রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করে এ পণ্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওকে, এরপরের সৃজনশীল আমরা আসি ভাইয়া। এরপরে সৃজনশীল কি বলছে? 3টি দেশের কৃষি উৎপাদন পদ্ধতি, মানে কি বাংলাদেশ নিজস্ব চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন করে। ঠিক আছে, বাংলাদেশের তোমার জনসংখ্যা কিন্তু অত্যাধিক, সো আগে তোমার জনসংখ্যাকে তোমার খাওয়াইতে হবে, তারপর বাইরের দেশে তুমি লোকজন খাওয়াইতে পারবা। ঠিক আছে, সো এখানে কি বলছে? বাংলাদেশ নিজস্ব চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন করে থাকে। খ নম্বর কি বলছে? কানাডা কি বলছে? বিস্তীর্ণ ভূমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করে থাকে। এখন মালয়েশিয়া আসো, মালয়েশিয়া একই জমিতে দীর্ঘ সময় ব্যবহারের ফলে একটি ফসল উৎপাদন করে। ঠিক আছে, ক নম্বর কৃষিকে আমরা দেখলাম। পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় সেটা আমরা এখন দেখব। আমাদের রুটির ঝুড়ি কাকে বলা হয় ভাইয়া? আমাদের এখানে যুক্তরাষ্ট্রের যে অঞ্চলটা আছে, তোমার আমেরিকার যে দক্ষিণ আমেরিকা না, তোমার যে উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে যে ওকলাহোমা ও মৈসুরি রাজ্য পর্যন্ত সমগ্র প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এটা দেখা দিলাম।
তোমার এখানে গ নম্বরের কোশ্চিন আসে। গ নম্বরের কোশ্চিনে কি বলছিল ভাইয়া, উদ্দীপকে গ এ উল্লেখিত কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা দাও। গ নম্বরে কি বলছে, একই জমিতে দীর্ঘ সময় ব্যবহার করে একটি ফসল উৎপাদন করবে। ঠিক আছে, এটা আমরা আসবো। তারপরে উদ্দীপকে ক খ কৃষির পদ্ধতির মধ্যে তুলনা করতে বলছে, সেটা আমরা এখন দেখবো। সলভে আসি ভাইয়া। ক নম্বরটা আমরা জানি, খ নম্বরটা এখানে বললাম। আচ্ছা, এরপরের ইয়াটা বলি। রুটি প্রস্তুতের উপযোগী উন্নত মানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। তার মানে তোমার উত্তর আমেরিকার কানাডার দক্ষিণাংশ হতে যুক্তরাষ্ট্রের দক্ষিণে ওকলাহোমা ও মৈসুরি রাজ্যের পর্যন্ত সমগ্র প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। ঠিক আছে, প্রয়োজনে অতিরিক্ত গম এটা বললাম। তারপর হচ্ছে রুটি প্রস্তুতের মধ্যে উন্নত মানের এত অধিক গম পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপাদিত হয় না। প্রয়োজনের অতিরিক্ত গম উৎপন্ন হয় বলে অঞ্চলের অধিকাংশ গমই রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি হয়ে থাকে। এই কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। এখন আমরা গ নম্বরে আসি। গ নম্বরে দেখো ভাইয়া, গ নম্বরে কি বলছে, উদ্দীপকে গয়ে উল্লেখিত কৃষি পদ্ধতি হলো ভাইয়া আমাদের কি বলছে, বাগিচা কৃষি। ঠিক আছে, এখন বাগিচা কৃষির ইয়াগুলো আমরা দেখবো। এখন বাণিজ্যিক কৃষি প্রয়োজনে বড় বড় বাগিচা তৈরি করে যে কৃষিকার্য করা হয় তাকে কি আমাদের কি বলতেছে ভাইয়া, বাগিচা কৃষি বলতেছে। সো বাগিচা কৃষি কিসের জন্য, বাণিজ্যিকভাবে প্রয়োজনে বড় বড় বাগিচা তৈরি করবে, বাংলাদেশের মতো ছোট ছোট না। সো এটা হচ্ছে আমাদের বাগিচা কৃষি। বাগিচা কৃষির উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার চা চাষ। ঠিক আছে, যে চা চাষটা আছে সেটা কিন্তু অনেক বড় অঞ্চল জুড়ে হয়, এটা বাগিচার মতো। সো এটাকে বলা হচ্ছে তোমার বাগিচা কৃষি। মালয়েশিয়ার রাবার চাষ, ঘানার কোকো চাষ ইত্যাদি অধিকাংশ বাগিচায় বর্তমানে স্বদেশি মালিকানায় পরিচালিত হচ্ছে। ওকে, উদ্দীপকে গ এ মালয়েশিয়ায় একই জমিতে দীর্ঘ সময় ব্যবহার করে। ঠিক আছে, রাবার চাষ করা হয়, তা বৈশিষ্ট্য বিবেচনায় বাগিচা কৃষির অন্তর্ভুক্ত। এর আবার বিদেশে রপ্তানিও করা হয়। ওকে, ঘ নম্বরে আমাদের তুলনা করতে বলছিল ভাই, তুলনায় আসি। ক ও খ কৃষি পদ্ধতি কি ভাই আমাদের, ক হচ্ছে আমাদের স্বয়ংসম্পূর্ণ কৃষি এবং ব্যাপক কৃষি নিয়ে নিচে এ দুই কৃষি পদ্ধতি তুলনামূলক আলোচনা করা হলো। খ আমাদের কি বলছে ভাই, খ হচ্ছে ক ও খ যথাক্রমে কি হচ্ছে ভাই, একটা সম্পূর্ণ কৃষি এবং আরেকটা হচ্ছে ব্যাপক কৃষি। ঠিক আছে, এখন আমরা উদ্দীপকটা একটু আরেকবার দেখি। একটা বলছে কি আমাদের, দেখো বাংলাদেশ কি ছিল, বাংলাদেশ নিজ চাহিদা মেটানোর জন্য ফসল উৎপাদন করে, সো নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আছে কানাডা, বিস্তীর্ণ ভূমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাধ্যমে এই ফসল উৎপাদন করা হয়ে থাকে। এখানে দেখো ভাইয়া, যেহেতু তোমার খ নাম্বার কি বলছিল, তোমার এখানে দেখো খ নাম্বার বলছিল বিস্তীর্ণ ভূমিতে আধুনিক প্রযুক্তি। সো এখানে তোমার বিস্তীর্ণ ভূমিতে, অনেক বড় ভূমিতে তোমার এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করবে। সো এটা তোমার অনেক বড় এরিয়া জুড়ে হবে। সো এটা বাণিজ্যিকভাবে ওরা করবে। ঠিক আছে, এখন আসো এখানে। ওকে, সংসম্পূর্ণ কৃষি প্রথা কৃষিকার্যের প্রথম অবস্থায় চালু হয়। ঠিক আছে, প্রথমে মানুষ কি করতো, প্রথমে মানুষ কিন্তু নিজের খাবার, নিজেকে বাঁচানোর জন্য যে খাবারটা দরকার সেটা চাষ করা শুরু করে, তারপরে তোমার বাণিজ্যের দিকে আগায়। ঠিক আছে, তো প্রথম অবস্থায় কি হয়েছিল ভাই আমাদের, সংসম্পূর্ণ কৃষি প্রথা কৃষিকার্যের প্রথম দিকে চালু হয়। এ পর্যায়ে কৃষিভিত্তিক গ্রামগুলো তাদের প্রয়োজনীয় কৃষি দ্রব্যাদি এই অঞ্চল হতে উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করত। এই কৃষি ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা বলা হয়। এই জাতীয় কৃষিকার্য শুধু অভ্যন্তরীণ ভোগের জন্যই হয়ে থাকে। ঠিক আছে, বা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করা হয় বলে একে তোমার স্বয়ংভোগী কৃষিও বলা হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কিছু কিছু উপজাতি এসব পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে। ঠিক আছে, ব্যাপক কৃষি বলতে বোঝায় আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকা জুড়ে যে ব্যাপক কৃষিকার্য হয় তাকে ব্যাপক কৃষি বলে। যে সমস্ত এলাকায় জনবসতি বিরল অথচ বিস্তীর্ণ অঞ্চল কৃষিযোগ্য, সেখানে শ্রমিকের অভাব থাকার কারণে ব্যাপক চাষের ব্যবস্থা করা হয়। কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া এই ব্যবস্থায় জমি চাষাবাদ করা হয়। সো তোমার অনেক বড় জায়গা থাকবে, তোমার কিন্তু শ্রমিক কম থাকবে এবং তুমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ করবে। সো এখানে কিন্তু তোমার বিভিন্ন প্রযুক্তির কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওতে বলা যায় এই দুই প্রকার কৃষি পদ্ধতিতে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান। স্বয়ংসম্পূর্ণ কৃষি একটা বলছে ভাইয়া, আর একটা আমাদের কি বলছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কৃষিটা আছে সেটার পার্থক্য। ওকে, 6 নম্বরে আসি ভাই। 6 নম্বরে কি বলছে এখানে ভাই, বাংলাদেশের কৃষি সংস্থা। কৃষি সংস্থা এখানে এবিসি দিছে, বিএডিসি, বিএআরআই, বিআরআরআই। ঠিক আছে, বিএডিসি বাড়ি বিড়ি। ওকে, এখন ক নম্বরে আসে, অর্থকরী ফসল বলতে কি বোঝায়। তুমি অর্থকরী ফসল মানে অর্থ, যে তোমার যে ফসল থেকে অর্থ আসবে, তোমরা এই সাধারণভাবে তুমি এটাই কিন্তু বলতে পারছো। ঠিক আছে, এই দেখো তোমার এই অর্থটাই তুমি যদি বুঝতে পারো, তোমার এই ক নম্বরের অ্যান্সারটা তোমার হয়ে গেছে।
অর্থ উপার্জনের জন্য যে কৃষি তোমার করা হয় তাকে কি বলতেছি আমরা অর্থকরী কৃষি। ওকে, খ নম্বরে আসো ভাই। খ নম্বরে বলছে বাগিচা কৃষি বলতে কি বোঝায়, এটাতে আমরা আসতেছি উদ্দীপকে ক চিহ্নিত এ চিহ্নিত কৃষি সংস্থার কার্যক্রম ব্যাখ্যা করো, BADC। ঠিক আছে, এটাতে আমরা আসবো। তারপরে বাংলাদেশের কৃষি উন্নয়নে উদ্দীপকের চিহ্নিত সংস্থার ভূমিকা উল্লেখ করো। ওকে, আমরা আসতেছি সংস্থাগুলোতে। খ নম্বর আসি ভাই, বাণিজ্যিক কৃষি কি আমাদের বাণিজ্যিক প্রয়োজনে বড় বড় বাগিচা তৈরি করে যে কৃষিকার্য করা হয় তাকে হচ্ছে আমাদের ভাইয়া বাগিচা কৃষি বলে। ঠিক আছে, বাগিচা কৃষির উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার চা চাষ, মালয়েশিয়ার রাবার চাষ, ঘানার কোকো চাষ ইত্যাদি। অধিকাংশ বাগিচায় বর্তমানে স্বদেশি মালিকানায় পরিচালিত হচ্ছে। ওকে, গ নম্বর আসো ভাইয়া। গ নম্বরে কি ছিল আমাদের ভাইয়া BADC। BADC এর পূর্ণ অর্থ কি হচ্ছে ভাইয়া, এটা কিন্তু আমাদের পরীক্ষা লিখতে হবে। ওকে, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, এই সংস্থার মূল কাজ হলো বীজের উৎপাদন, উচ্চ ফলনশীল বীজ উৎপাদন এবং বীজের গুণ বৃদ্ধি করা। সো BADCর মেইন কাজটা বীজ নিয়ে। ওকে, এর বীজ কি করবে, উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করবে, বীজের গুণাগুণ বৃদ্ধি করবে। এই সংস্থায় 21টি বীজ উৎপাদন খামার এবং এ সংক্রান্ত 15টি চুক্তিবদ্ধ উৎপাদন খামার রয়েছে। তারপর এসব বীজকে যান্ত্রিকভাবে 12টি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর ও বাইরে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদনক্ষম করে তোলা হয়। এছাড়া সারা দেশে এই সংস্থার 16টি হিমাগার রয়েছে। কৃষিক্ষেত্রে এই সংস্থার ব্যাপক কার্যক্রম লক্ষ্য করা যায়। ওকে, ঘ নম্বর আসি ভাই। ঘ নম্বরে আমাদের এই সংস্থাগুলো ব্যাখ্যা করতে বলছিল। এখন এখানে আমরা আসি সি চিহ্নিত সংস্থাটি হলো BRRI। ঠিক আছে, আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনে কি বলছিল, বাংলাদেশের কৃষির উন্নয়নে উদ্দীপকের চিহ্নিত সি সংস্থা। ওকে, শুধু তোমার সি সংস্থার কথা বলছে, সি হচ্ছে আমাদের BRRI। ওকে, এখন আমাদের তোমার ঘ নম্বরে আমরা আসি। এখানে দেখো উদ্দীপকের সি চিহ্নিত অংশটা কি ছিল, BRRI। ঠিক আছে, এর পূর্ণরূপ কি হচ্ছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওকে, বাংলাদেশের কৃষি উন্নয়নে এই সংস্থায় ব্যাপক ভূমিকা রয়েছে। নতুন নতুন বীজের উদ্ভাবন, পুরনো কম উৎপাদনশীল বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল অথবা তোমার ছোট করে উপসি বলে। ঠিক আছে, উচ্চ ফলনশীল ধান বীজের উদ্ভাবন এবং ধানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে এ সংস্থার কাজ। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা এই সংস্থার সাথে বিভিন্ন ইস্যুতে জড়িত আছে। এই সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া আইলা সিডরের ফলে উপকূলীয় অঞ্চলে ফসলের উৎপাদন ব্যাহত হয়েছে তা পুষিয়ে নিতে নতুন বন্যা প্রতিরোধ, ফ্লড টলারেন্ট ও লবণ সহিষ্ণু বীজ উৎপাদন করে থাকে। ঠিক আছে, সো তোমার এই উপকূলীয় যেই তোমার আইলা এবং সিডরের ফলে যে উপকূলে যে পানি চলে আসছিল, সো ওখানে কিন্তু পানিগুলা লবণাক্ত, তোমার মাটিগুলা লবণাক্ত। ঠিক আছে, সো সেই মাটিতে কিন্তু আমাদের যে তোমার এই মিঠা পানি তোমার এই বাংলাদেশের ধরো উত্তরাঞ্চল অথবা মধ্যাঞ্চল এই অঞ্চলগুলোতে, ঠিক আছে, যে তোমার ধানগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু তোমার এই তোমার লবণের যেই তোমার মাটিগুলো আছে সেখানে কিন্তু ওইভাবে উৎপাদন হবে না। সো ওই লবণ সহিষ্ণু তোমার বীজগুলো উৎপাদন করছে শুধু সেই মাটিটার জন্য যেখানে লবণাক্ততা আছে, এবং এখান থেকে তোমার বাংলাদেশ কিন্তু সফল হয়েছে। ঠিক আছে, এরপরে আসি এই সংস্থা কর্তৃক উদ্ভাবিত প্রথম ধানের জাত কি হচ্ছে ভাইয়া, BR চন্দনা। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে, এবং দুটি হাইব্রিড জাত হলো বি হাইব্রিড ধান 1, বি হাইব্রিড ধান 2। এ সংস্থা উন্নত জাতের উপসি ধানের চাষ এবং আধুনিক পদ্ধতিতে ব্যবহারের প্রবর্তনে কাজ করেন। এভাবে BRRI প্রতিনিয়ত BRRI প্রতিনিয়ত কৃষি উন্নয়নে ভূমিকা রয়েছে। 7 নম্বরে কি বলছে ভাইয়া, 7 নম্বরে এখানে দেখাইছে তোমার এই ম্যাপের এই অঞ্চলটা কি আমরা দেখা পাচ্ছি ভাইয়া, আমাদের আমেরিকার অঞ্চল। আর এটা কি আমাদের ভাইয়া, চীন, ভারত এই অঞ্চলটা। ঠিক আছে, এশিয়া। ঠিক আছে, এটা আমেরিকার অঞ্চল। এখন আসি ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে বাড়ি এর পূর্ণরূপ কি, ওটাতে আমরা আসতেছি। তারপর হচ্ছে কৃষিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর অবদান ব্যাখ্যা করো, সেটা তো আমরা আসতেছি। মানচিত্রে চিহ্নিত 2 অঞ্চলে বহুল উৎপাদিত ফসলটি চাষের অনুকূল প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। সো এখানে আর এই অঞ্চলটাতে কি চাষ বেশি হয় ভাইয়া, আমরা জানি গম চাষ বেশি হয়। ওকে, এখন আমরা এখানে আসি ইঙ্গিতপূর্ণ ফসলটি ক অঞ্চলে উৎপাদনের তুলনামূলক বিশ্লেষণ করো। ওকে, আমরা তাহলে সলভে চলে যাই। ক নম্বরে কি ছিল আমাদের ভাইয়া, বাড়ি মানে এর পুনরূপ কি হচ্ছে ভাইয়া, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, খ নম্বর আসছি বাংলাদেশের ধান গবেষণা
প্রতিষ্ঠান BRRI বিডি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটি 1970 সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, বাংলাদেশের কৃষিতে BRRI অথবা বিডি এর অবদান অনেক। বাংলাদেশের মোট ধান উৎপাদনের প্রায় 68%, মোট ধানের প্রায় 68% আসে পেরি উৎপাদিত ধান থেকে। ওকে, এ প্রতিষ্ঠান উচ্চ ফলনশীল ধানের জাত আবিষ্কার নিয়ে গবেষণা করে থাকে। বিডি কর্তৃক উদ্ভাবিত ধান হলো বি হাইব্রিড ধান 1, বি হাইব্রিড ধান 2। এটা কিন্তু তোমার মুখস্থ রাখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার মাস্ট বি মুখস্থ রাখা লাগবে তুমি যেটা লিখো। এবং বি হাইব্রিড ধানের একর প্রতি উৎপাদন হচ্ছে 8 মণ। এই তথ্যটা দিলে আরও বেটার। ঠিক আছে, তাই বলা যায় বাংলাদেশের কৃষিতে BRRI অথবা বিডি এর অবদান অনেক। গ নাম্বার আসি ভাইয়া। গ নাম্বারে ক খ অঞ্চল উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রেরি অঞ্চল এবং এশিয়ার চীন ও ভারত, যেখানে বহুল উৎপাদিত ফসল হচ্ছে কি ভাইয়া আমাদের গম। ওকে, গম চাষের জন্য কিছু অনুকূল প্রাকৃতিক নিয়ামকের প্রয়োজন হয়। গম কিন্তু সব জায়গাতে তোমার চাষ হয় না। সো গম তোমার এখানে ফলনের জন্য কিছু তোমার যে ক্রাইটেরিয়াগুলো লাগে, তোমার তাপমাত্রা, তারপরে তোমার হচ্ছে এখানে কি বলছে বৃষ্টিপাত, সেগুলো আমরা এখন ব্যাখ্যা করব। নিয়ামকগুলো হচ্ছে কি চাষের প্রাকৃতিক নিয়ামকসমূহের মধ্যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূপ্রকৃতি, সেচ ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শীত প্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশ উপযোগী। ঠিক আছে, 16% থেকে 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না। সো এখানে বেশি তাপমাত্রা থাকা যাবে না। ঠিক আছে, তারপরে সাধারণত গম চাষের জন্য 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হবে। এই কারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ করা হয়। ওকে, উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। গম চাষের জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, জিঙ্ক সালফেট প্রভৃতি রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে। ওকে, ঘ নম্বর এখন আসি ভাইয়া। ঘ নম্বর কি বলছিল আমাদের মানচিত্রে ক খ অঞ্চল দুটি হলো উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার পেরি অঞ্চল, এবং আরেকটা কি ভাই ছিল আমাদের এশিয়ার কি ছিল চীন ও ভারত। ঠিক আছে, এখন এটা আমার পার্থক্যতে আসি। যেখানে উৎপাদিত ফসলটি হলো গম, নিচে গম উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরা হলো। ওকে, গম উৎপাদনে যুক্তরাষ্ট্র বর্তমানে 4র্থ স্থানে আছে। যুক্তরাষ্ট্র কি আমাদের 4র্থ অবস্থানে আছে। এদেশে 2019 সালে 5.23 কোটি মেট্রিক টন গম উৎপন্ন হয়। ব্যাপক হারে তোমার ব্যাপক কৃষি পদ্ধতির মাধ্যমে এদেশে যন্ত্রের সাহায্যে গম চাষ করা হয়ে থাকে। তোমার এই অঞ্চলটাতে কিন্তু বেশি তোমার শ্রমিক পাওয়া যায় না। ঠিক আছে, সো এখানে তোমরা এরা যন্ত্রের দিকে অনেকটাই নির্ভরশীল, এবং এদের যন্ত্র কিন্তু অনেক উন্নত মানের, আমাদের থেকেও অনেক উন্নত মানের। ঠিক আছে, যন্ত্রের সাহায্যে গম চাষ করা হয়। গম উৎপাদনে কানাডা বিশ্বে ষষ্ঠ। আধুনিক প্রযুক্তির ব্যবহারের সাহায্যে চাষাবাদ করায় কানাডায় গম উৎপাদন অনেক বেশি। কানাডার প্রেরি, আলবার্টা, ম্যানিটোবা প্রভৃতি অঞ্চলে প্রচুর গম উৎপাদন করা হয়ে থাকে। উভয় দেশের সীমান্তবর্তী প্রেরির অঞ্চল জুড়ে এত বেশি গম উৎপাদিত হয় যে এই অঞ্চলকে বিশ্বের রুটি ঝুড়ি বলা হয়। ঠিক আছে, একটু আগে আমরা এটা ব্যাখ্যা করলাম। অভ্যন্তরীণ চাহিদার তুলনায় গমের উৎপাদন অত্যন্ত বেশি হওয়ায় যুক্তরাষ্ট্র প্রচুর গম বিদেশে রপ্তানি করে। গম রপ্তানিতে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। ঠিক আছে, সো তোমার এখানে গম যে তোমার রপ্তানি করবে সেখানে কি আমাদের যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করতেছে। অন্যদিকে কি বলছে ভাই, চীনের দিকে এখন আমরা আসি। চীন গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থানের অধিকারী। ঠিক আছে, 2019 সালে কি বলছে ভাই, 19 সালে 13.36 কোটি মেট্রিক টন গম উৎপন্ন হয়। এদেশে শীতকালীন ও বসন্তকালীন উভয় প্রকারের গম উৎপাদিত হয়ে থাকে। প্রধান গম অঞ্চলগুলো হচ্ছে কি ভাই আমাদের এদেশের হুয়াংহো নদী উপত্যকা, ইয়াংসিকিয়াং নদী উপত্যকা এবং মাঞ্চুরিয়া অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, উত্তর চীনের অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কি হচ্ছে ভাই আমাদের, উত্তর চীনের অধিবাসীদের প্রধান খাদ্যশস্য হচ্ছে আমাদের গম। চীনের উত্তর ভাগে বসন্তকালীন গম ও দক্ষিণ ভাগে শীতকালীন গম উৎপন্ন করা হয়ে থাকে। বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। দেশটি গম উৎপাদনে 2 স্থানের অধিকারী। ভারতের উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ভালো গম উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, ভারতে মূলত শীতকালীন গম বেশি উৎপন্ন হয়। সুতরাং জলবায়ু, মৃত্তিকা, ভূমির পরিমাপ, ভূপ্রকৃতির পার্থক্যের কারণে দুই দেশের গম উৎপাদনের পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।
যদিও উভয় অঞ্চলে গম চাষের তুলনামূলক অনুকূল পরিবেশ আছে। ওকে, এরপরে আমরা আসি ভাইয়া 8 নম্বর সৃজনশীলে কি বলছে। দেখো, পৃথিবীর অন্যতম প্রধান একটি খাদ্যশস্য ধান চীনে সর্বাধিক উৎপাদিত হয়। মৌসুমী বা জলবায়ুর অঞ্চলে ফসল হলেও এটি পৃথিবীর প্রায় সর্বত্রই চাষাবাদ করা হয়ে থাকে। ক নম্বরে বলছে কৃষি সংজ্ঞা, এটা আমরা পড়ছি ভাইয়া। আখ উৎপাদনে জলবায়ুর গুরুত্ব, সেটাতে আমরা আসতেছি। গ নম্বর কি বলছে, উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের অনুকূল, ঠিক আছে। এখানে আমাদের কি বলছে ভাইয়া, ধানের যে তোমার অনুকূল প্রাকৃতিক যে নিয়ামকগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর বলছে ইঙ্গিতকৃত ফসলটির উন্নয়নে বাংলাদেশের সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলোর ভূমিকা বিশ্লেষণ করো। ওকে, আমরা সলভে তাহলে আসি। ক নম্বরটা ভাই আমরা জানি, ভূমিকর্ষণ বা চাষের মাধ্যমে ফসল উৎপাদন করাকে আমরা কি বলতেছি, কৃষি। খ নম্বর আছি, আখ পৃথিবীর গুরুত্বপূর্ণ কৃষি ফসলের মধ্যে একটি, যা উৎপাদনে জলবায়ু ব্যাপক ভূমিকা পালন করে। আখ চাষে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে কি ভাই আমাদের জলবায়ু অন্যতম। বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতা আখ চাষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 19 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 125 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাত এবং নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা সম্পন্ন অঞ্চলে আখ চাষ ভালো হয়। আর এসবই জলবায়ুর উপাদান, তাই বলা যায় আখ চাষে জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিয়ামক, ঠিক আছে। এখন আমরা গ নম্বরে আসি ভাইয়া। আমাদের কি ছিল এটা, আমাদের গ নম্বরের উদ্দীপকে ধানের কথা বলছিল। ধান যা উৎপাদনের জন্য কতগুলো প্রাকৃতিক নিয়ামক প্রয়োজন। নিয়ামকগুলো কি কি ভাইয়া, এখন আমরা দেখি। উল্লেখযোগ্য হচ্ছে তাপমাত্রা, বৃষ্টিপাত, নদ নদীর অবস্থান, মৃত্তিকা প্রভৃতি। ধান চাষে এসব প্রাকৃতিক নিয়ামক নিচে আলোচনা করা হলো। ধান চাষের জন্য তাপমাত্রা কত লাগবে, 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে মৌসুম ভেদে তাপমাত্রা কম বেশি হতে পারে। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন বেশি হয়। ইরি মৌসুমে সেচের মাধ্যমে ধান চাষ করা হলেও ভালো ফলনের জন্য বৃষ্টিপাত অবশ্যই দরকার, ঠিক আছে। এর আগে কিন্তু তোমার বৃষ্টিপাতের উপরেই কৃষকরা অনেক নির্ভর করতো। বর্তমানে সেচ প্রকল্প হওয়ার কারণে কৃষকরা অনেকটা সুবিধা পাচ্ছে, কিন্তু তোমার বলা যায় যে অদূর ভবিষ্যতে তোমার যদি পানি সংকট দেখা দেয়, তোমার গ্রাউন্ড ওয়াটার যদি পানি সংকট দেখা দেয়, তখন কিন্তু আবার সেই সেম সমস্যার মুখোমুখি আমরা হবো, ঠিক আছে। অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি ধান চাষের জন্য অনুপযোগী। নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী, কারণ নদ নদী ও খাল বিলের উপকূলীয় এলাকায় ধান চাষের জন্য পর্যাপ্ত উর্বর জমি ও পানি পাওয়া যায়। উর্বর জমি কীভাবে আসে ভাইয়া, আমাদের যে তোমার মাউন্টেন থেকে যে তোমার সয়েলগুলো ইরোশনের মাধ্যমে যেগুলো আসে তোমার, তারপরে তো তোমার এই নদ নদীর পাশের এলাকাগুলোতেই তোমার কিন্তু এখানে বেশি তোমার যে মাটিটাল থাকে সেগুলো সবচেয়ে বেশি উর্বর, এবং এই এলাকাতেই ধান বেশি ভালো মতো চাষ হয়, ঠিক আছে। ধান চাষের জন্য সমতল ভূমি উপযোগী। পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদনকারী অঞ্চলগুলোর নদী গঠিত সমতল ভূমি এলাকা অবস্থিত। এছাড়া ধান চাষের জন্য পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি অধিক উপযোগী। বিশ্বে প্রায় 95% ধান সমতল ও নিম্নভূমিতে উৎপাদন হয়ে থাকে। পাহাড়ি, উঁচু নিচু, অনুর্বর বেলে মাটিতে ধান চাষ ভালো হয় না, কারণ তোমার এখানে প্রথমত তোমার পানি তোমার সরাসরি একবারে নিচে পড়ে যাবে, পানি জমা থাকতেছে না, তোমার ধান গাছগুলো তোমার এখানে পানি পাবে না, তো এখানে অনেক ঝামেলা আছে। সো এখানে তোমার ধান চাষ ভালো হবে না। এখন ঘ নম্বরে আসি, উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি হলো ধান। এটা আমরা জানি। ধান চাষ উন্নয়নে বাংলাদেশে বেশ কয়েকটি সংস্থা একসাথে কাজ করছে। কি কি সংস্থা ভাইয়া, কৃষি মন্ত্রণালয়, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি বিপণন বিভাগ, তারপরে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। ধান চাষ উন্নয়নে বাংলাদেশে এসব সংস্থাগুলোর ভূমিকা ব্যাখ্যা করা হলো। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিলে তোমার কৃষি নিয়ে, বুঝছো। সো এখানে তোমার বাংলাদেশ কিন্তু কৃষিতে অনেক ইমফেসিস দিচ্ছে, কারণ আমাদের জনসংখ্যা অনেক, আমাদের ল্যান্ড অনেক কম। সো আমাদের কৃষিতে তোমার খুব ভালোভাবে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে এবং বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে, এবং কীভাবে কী করা যায় এই সংস্থাগুলো সেগুলো দেখতেছে, ঠিক আছে। এখন আসি কৃষি মন্ত্রণালয়ের কৃষি সংশ্লিষ্ট সংস্থাগুলো তদারকি করে, যা ধান সহ অন্যান্য কৃষি ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা যেটা আছে, প্রতি বছর কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং সেই অনুসারে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো রান করে, ঠিক আছে। 2 নম্বরে আসি, ধান গবেষণা ইনস্টিটিউট বিডি বিভিন্ন প্রজাতির ধান আবিষ্কারের জন্য গবেষণা করে। ব্রি হাইব্রিড প্রজাতির ধান এই সংস্থা কর্তৃক উদ্ভাবিত, যার উৎপাদন একর প্রতি 8 মণ, ঠিক আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ধান সহ অন্যান্য কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি ও উচ্চ ফলনশীল জাত উৎপাদনে কাজ করে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি উন্নত জাতের ধান বীজ উৎপাদন করে এবং হিমাগারের ব্যবস্থা করে ধান সহ কৃষি ফসলের সংরক্ষণ করে। ওকে, এরপর আসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই কৃষিক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তির
ব্যবহারে নিয়ে কাজ করছে। ঠিক আছে, এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিপণন বিভাগ প্রভৃতি সংস্থাগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ ধানের ফলন উন্নয়নে কাজ করে থাকে। ঠিক আছে, 9 নম্বরে আসি ভাইয়া। মানে কি বলছে, যশোর অঞ্চল থেকে রবির উত্তর পূর্ব দিকের পাহাড়িয়া অঞ্চলে বেড়াতে গিয়ে বিশেষ ধরনের ফসল দেখতে পেল, যা অর্থকরী ফসল হিসাবে পরিচিত। ঠিক আছে, কি বলছে, যশোর অঞ্চল থেকে উত্তর পূর্ব দিকের পাহাড়িয়া অঞ্চলে বেড়াতে গিয়ে বিশেষ ধরনের ফসল, যা অর্থকরী ফসল হিসেবে পরিচিত। এখন আমরা এর সাথে আসতেছি, তোমার কি হইতে পারে তোমরা একটু থিঙ্ক করো। BRRI, বীরের পূর্ণর্থ কি? সেটা আমরা জানি। বাংলাদেশের মৎস্য সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে, এটা আমরা পারবো। উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসল উৎপাদনে অনুকূল নিয়ামক ব্যাখ্যা করতে বলছে। রবিনে দেখা ফসলটির বাণিজ্যিক গুরুত্ব। ওকে, আমরা তাহলে সলভে চলে আসি। ক খ যেহেতু আমরা জানি, ডাইরেক্ট আমরা গদে যাচ্ছি। দেখো ভাইয়া, ওখানে উদ্দীপকে আমাদের কি বলছিল, উদ্দীপকে ফসলটি আমাদের চা। মেইনলি তোমার চা কি একটু তোমার উঁচু ভূমিতে হয়, যেমন সিলেট যে অঞ্চলে তোমার পাহাড়ি অঞ্চলে সমতল ভূমিতেও কিন্তু হয়। তোমার এখানে কি বলছে, যশোর অঞ্চল থেকে রবির উত্তর পূর্ব দিকের পাহাড়িয়া অঞ্চলে বেড়াতে যায়। ঠিক আছে, যশোর অঞ্চল থেকে উত্তর পূর্বে কি আছে আমাদের সিলেট মেইনলি। ঠিক আছে, সেখানে আমাদের বিশেষ ধরনের ফসল দেখা পায়, যা অর্থকরী ফসল হিসেবে পরিচিত। ঠিক আছে, সো অবভিয়াসলি বলা আছে এটা আমাদের চা সম্পর্কে বলছে। ঠিক আছে, এখন আমরা আসি চা চাষের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ু প্রয়োজন। চা চাষের বৃদ্ধিকালীন সময় 20 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হওয়া অত্যাবশ্যক। চা গাছ স্বল্প তাপমাত্রা সহ্য করতে পারে। যেসব এলাকায় বছরে 125 থেকে 625 সেন্টিমিটার বৃষ্টি হয় এবং শুষ্ক ঋতু ক্ষণস্থায়ী, সেখানে চা গাছের পাতা ও কুড়ি দ্রুত বৃদ্ধি পায়। সমুদ্রপৃষ্ঠে 600 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। ঠিক আছে, পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল, সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য বিভিন্ন ধরনের পরিবেশ বিদ্যমান থাকা প্রয়োজন। নাইট্রোজেনযুক্ত কিছুটা অম্লধর্মী মৃত্তিকা চা গাছ জন্মানোর জন্য বিশেষ উপযোগী। ঠিক আছে, এছাড়া সুলভ শ্রমিকের যোগান, উন্নত পরিবহন, সার ও কীটনাশকের যোগান, সরকারি ঋণ নীতি প্রভৃতি আর্থসামাজিক নিয়ামকও সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঘ নম্বরে ভাই আসি। ঘ নম্বরে কি দেখছিল আমাদের, ঘ নম্বরে রবিন দেখছিল, সেটা আমাদের চা। চা বাংলাদেশের অর্থনীতিতে চার ভূমিকা কি অপরিসীম। ঠিক আছে, চা বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক ফসল। ওকে, বাংলাদেশের চায়ের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া চায়ের বিশ্ব বাণিজ্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। বাংলাদেশ হতে চা প্রধানত যুক্তরাজ্য, রুশ ফেডারেশন, ভারত, পোল্যান্ড, পাকিস্তান, মিশর, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে রপ্তানি করা হয়ে থাকে। 2020-21 অর্থবর্ষের কি হয়েছে ভাইয়া, 3 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চা রপ্তানি করছে বাংলাদেশ। শুধু তাই নয়, এই চা বাগানে চাকরি করে বিপুল সংখ্যক লোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ওকে, তাই বলা যায় স্থানীয় চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন, বেকারত্বের লাঘব, কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশের অর্থনীতিতে চায়ের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে। ওকে, 10 নম্বরে কি বলছে ভাই, 10 নম্বর এখন আসি। বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্যটির উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। শীতকালীন ও বসন্তকালীন ফসল হিসেবে পরিচিত কৃষি পণ্যটি যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে। ঠিক আছে, ক নম্বর আসো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম, সেটাতে আমরা আসতেছি। বাংলাদেশের সিলেট অঞ্চলে কেন সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয়, সেটাতে আমরা আসতেছি। গ নম্বর কি বলছে, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শস্য চাষের ভৌগোলিক নিয়ামক। ইঙ্গিতপূর্ণ শস্য, এখানে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্যটির উৎপাদনের শীর্ষে রয়েছে চীন। ঠিক আছে, সো এটা আমাদের ভৌগোলিক যে নিয়ামকগুলো আছে সেগুলো ব্যাখ্যা করবো আমরা। তারপর বলছে উদ্দীপকে দেশদ্বয় উৎপাদিত শস্যটির বৈদেশিক বাণিজ্যের স্বরূপ বিশ্লেষণ করো। ওকে, আমরা তাহলে সলভে যাই। দেখো ভাইয়া, ক নম্বরে কি বলছে আমাদের, ক নম্বরে হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর পাট উৎপাদনকারী দেশ হলো কি আমাদের বাংলাদেশ। ওকে, সিলেট অঞ্চলের ভূমি ঢালু ও চা চাষের উপযোগী। এর কারণ কি, এখানে তোমার যেই নিয়ামকগুলো দরকার সেখানে সব নিয়ামকগুলো আছে, এই কারণে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়ে থাকে। ওকে, চা চাষের জন্য অপেক্ষাকৃত ঢালু জমি প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠের 6 থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত ঢালু অঞ্চল চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চলে অপেক্ষাকৃত শীতল। ঠিক আছে, সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ার পানি জমে থাকে না। তাই বাংলাদেশের সিলেট অঞ্চলে চা উৎপাদন বেশি হয়। সো এখানে তোমার পানি জমে থাকতেছে না, একটু তোমার পাহাড়ি ঢাল আছে, সো এই কারণে তোমার এখানে চা উৎপাদন বেশি হয়। ঠিক আছে, এখন গ নম্বরে আসি। গ নম্বরে ভাইয়া তোমরা এই উদ্দীপকটা পরে কিন্তু তোমরা বুঝতে পারছিলা, তোমার যেহেতু চায়নার কথা বলেছিল, এখানে তোমার 2 ধরনের ফসল বলা ছিল, তো এখানে তোমার অবভিয়াসলি এটা গম। ঠিক আছে, গম চাষের জন্য জলবায়ু প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তোমার একটু আগে কিন্তু আমরা দেখাই দিলাম গমের জন্য কি কি প্রয়োজন, সেটা আমাদের আর ব্যাখ্যাতে যাচ্ছি না। ওকে,
এখানে আসো, ঘ নাম্বারে কি দেখো, ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের দেশ হলো বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, যেখানে উৎপাদিত শস্যটি হলো গম। এখন গমে এখানে আসি, আন্তর্জাতিক বাণিজ্যে গম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খাদ্যশস্য, বর্তমান বিশ্বে প্রায় 15% বিশ্ববাজারে প্রবেশ করে। ঠিক আছে, উৎপাদিত গমের প্রায় 15% বিশ্ববাজারে প্রবেশ করে। সমগ্র পৃথিবীর মধ্যে চীন সবচেয়ে বেশি গম উৎপন্ন করে, কিন্তু এদেশে গম রপ্তানি করে না। সো এটা তোমার মাথায় রাখতে হবে, যেহেতু তোমার চীন সবচেয়ে বেশি গম উৎপন্ন করে, এদের হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি রপ্তানি করতে পারবে, বাট না, এরাই খায়, এরা রপ্তানি করে না। ঠিক আছে, আমদানিকৃত দেশসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো মিশর, ইন্দোনেশিয়া, তুরস্ক, চীন প্রভৃতি। প্রধান রপ্তানিকার দেশের মধ্যে হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স প্রভৃতি। নিচে বিভিন্ন দেশের গম আমদানি ও রপ্তানির একটি ছকের মাধ্যমে তুলনা ধরে দেওয়া হলো। এখানে দেখো দেশসমূহ দেওয়া আছে, এখানে মিশর, ইন্দোনেশিয়া, তুরস্ক, এখানে আমদানি, এবং রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্সের এই রপ্তানি যেটা তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা ভাইয়া 11 নম্বরে আসি। 11 নম্বর কি বলছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম প্রধান খাদ্যশস্য, যা প্রধানত মৌসুমী অঞ্চলের ফসল। 2017 সালে হিসাব অনুযায়ী যে ফসলটি দেশটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয়, সেই দেশটি আবার সবচেয়ে বেশি আমদানি করে থাকে। ঠিক আছে, কি বলছে, 17 সালের হিসাব অনুযায়ী ফসলটি যে দেশটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে, সেই দেশটি আবার সবচেয়ে বেশি আমদানি করে থাকে। এখন আমরা আসি, চায়ের আদিভূমি কোন দেশে? তারপরে খ নম্বর কি বলছে, হুনান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয়। ব্যাখ্যায় আসতেছি, উদ্দীপকের ফসলটি উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। তারপর কি বলছে, উদ্দীপকের দেশটির ইঙ্গিতপূর্ণ ফসলটি উৎপাদন ও আমদানিতে শীর্ষ হওয়ার কারণ। ওকে, তাহলে আমরা সলভে চলে যাই। ক নম্বর কি বলছে ভাইয়া, ক নম্বরে দেখো, ক নম্বর বলছে চায়ের আদিভূমি কি হচ্ছে ভাইয়া, আমাদের চীন। ওকে, তারপরে চীনের প্রায় সর্বত্রই ধানের চাষ হয়, তবে অধিকাংশ ধান দক্ষিণ ও মধ্য চীনে সিকিয়াং নদীর অববাহিকা, দক্ষিণ পূর্বের উপকূল ভাগ, সিচুয়ান অববাহিকায় অবস্থিত হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া পার্বত্য অঞ্চলে ধাপ কেটেও ধানের চাষ করা হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনের প্রসিদ্ধ। হেক্টর প্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোনো স্থানে উৎপন্ন হয় না বলে একে চালের আধার বলা হয়। ঠিক আছে, এখন আমরা গ নম্বরে আসি ভাই। গ নম্বরে কি ছিল আমাদের, গ নম্বরে ফসলটি কি হচ্ছে ভাইয়া, আমাদের ধান। ওকে, এখন ধানের জন্য তাপমাত্রার প্রয়োজন হয়, এটা এর আগে ব্যাখ্যা করছি, সো এখানে আর যাচ্ছি না। ঠিক আছে, এখন ঘ নম্বর কি বলছে ভাইয়া, উদ্দীপকের দেশটি হলো চীন, যেখানে উৎপাদিত ফসল হলো ধান। নিচে চীনের ধান উৎপাদন ও আমদানিতে শীর্ষে হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো। তোমার চীনে তোমার ধান বেশি আমদানি উৎপন্ন হয়, এবং তারাই বেশি তোমার কি করে, আমদানি করে। ঠিক আছে, ধান মূলত ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের ফসল। ধান চাষের জন্য যে প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামক প্রয়োজন, তা চীনে যথেষ্ট পরিমাণে বিদ্যমান। চীনে ভূপ্রকৃতি ও জলবায়ু ধান উৎপাদনে সহায়ক। শুধু তাই নয়, ধান চাষের জন্য যে বৃষ্টিপাত ও উত্তাপের প্রয়োজন, তাও এদেশে বিদ্যমান। ওকে, চীনের আয়তন অনেক বড়। এছাড়া চীনের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় এবং জনবল বেশি থাকায় এদেশে ধান চাষের জন্য প্রয়োজনীয় মূলধন ও শ্রমিকের যোগান সহজলভ্য, তাই এদেশ ধান উৎপাদনে শীর্ষ। আবার প্রচুর পরিমাণে ধান উৎপাদন হলো, তাদের জনসংখ্যা কিন্তু অত্যধিক, এটা মাথায় রাখতে হবে। এই কারণে তোমাদের যেই ধানটা উৎপন্ন হয় চীনে, সে দেশে তোমার চাহিদা মেটাতে পারতেছে না। সো কি করবে তারা, অবশ্যই অন্য দেশ থেকে আমদানি করবে। চীন প্রচুর ধান উৎপাদন হলেও তার চাহিদার তুলনায় কম, তাই চীন বাইরের দেশ হতে ধান শুধু আমদানি করে, তাই নয়, এদেশ ধান আমদানিতে শীর্ষে। ওকে, এটা মাথায় রাখবা। তারপরে 16 সালে চীনের ধান আমদানির পরিমাণ কত ছিল ভাইয়া, 55 লক্ষ মেট্রিক টন। ওকে, এই ভাই এখন দেখো 12 নম্বর কোশ্চেনে এখানে তোমার এখানে খ অঞ্চল বলছে, ক অঞ্চল বলছে, এটা কিন্তু একটু আগে আমরা ব্যাখ্যা করলাম। কৃষি কি চা চাষের জন্য ঢালু জমি প্রয়োজন হয় কেন, এটা ব্যাখ্যা করছি। ক অঞ্চলে গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক, তারপর হচ্ছে বিশ্ব বাণিজ্যে ক খ অঞ্চলের তাৎপর্য। ঠিক আছে, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করছি। এখানে দেখো তোমার এখানে ক খ বলা হয়েছে। গ নাম্বার কি হলো, ক অঞ্চলটি আমাদের এশিয়া কি আমাদের ভাইয়া, তোমার এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল। জলবায়ু তোমার বিশেষত উত্তাপ ও বৃষ্টিপাতের উপরেই তোমার গমের মান ও হেক্টর প্রতি উৎপাদন নির্ভর করবে গম চাষের জন্য। এগুলা তোমার এখানে আমরা ব্যাখ্যা করছি, এখানে গেলাম না। ঘ নম্বরে দেখো ক খ অঞ্চল দেওয়া হলো উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশে, যেখানে ব্যাপক হারে গম চাষ হয়। এই পার্থক্যগুলো কিন্তু আমরা এর আগে সৃজনশীলে করে এসেছি। ঠিক আছে, এখন 13 নম্বরে এসো ভাই। 13 নম্বরে দেখো, লাঙ্গল জলের বদলে ট্রাক্টরের ব্যবহার বর্তমান সময়ে ব্যবহার বৃদ্ধি পেয়েছে। খণ্ড খণ্ড জমিগুলোতে আধুনিক পদ্ধতিতে চাষ শুরু হয়েছে। ফলে গনিমিয়ার প্রাচীন পদ্ধতির কৃষক বংশধরগণ বর্তমানে ফসল উৎপাদনের সকল পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতেছে। ঠিক আছে, পাশাপাশি সরকারি সহযোগিতার জন্য কৃষিক্ষেত্রে সুফল ভোগ করছে। কৃষিকাজ কাকে বলে এটা আমরা জানি। কানাডার প্রেরি তৃণভূমিকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় কেন, সেটা আমরা জানি।
তারপরে কি উদ্দীপকের উল্লেখিত বিষয় কিভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে সেটা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের তোমার কি বলছে, কৃষিক্ষেত্রে উল্লেখিত বিষয় যেটা, তোমার এটা আমরা ব্যাখ্যা আসতেছি। এরপরে তোমার উদ্দীপকে উল্লেখিত দুটি সময়ের কৃষি পদ্ধতির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে বলছে। ওকে, ঠিক আছে, আমরা আসি। ক এবং খ নাম্বারটা আমরা আর যাচ্ছি না, গ নাম্বারে সরাসরি চলে আসতেছি। উদ্দীপকে কৃষিকাজ আধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করতেছে আমরা দেখলাম। আধুনিক প্রযুক্তিতে কি ভাইয়া, লাঙল জলের বদলে কি হচ্ছে, আমাদের ট্রাক্টর এখানে ইউজ করা হচ্ছে। মূলত বাংলাদেশের কৃষিতে ট্রাক্টর, ডাম্প সিডার, হারভেস্টার মেশিন, হিমাগার প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলো কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় হচ্ছে, কারণ তোমার এখানে লেবার কস্টটা অনেক কম লাগতেছে, তোমার বেশি লেবার লাগতেছে না, এবং তোমার খুব কম খরচে তুমি ভালো মতো উৎপাদন করতে পারতেছো। এই কারণে তোমার তোমার এই যান্ত্রিক ব্যবহারগুলো বাংলাদেশে আরও বাড়তেছে এবং কৃষির যে উৎপাদন আরও বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, বর্তমানে বাংলাদেশের ট্রাক্টর ব্যবহারের ফলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাচ্ছে। বীজ বপনে ড্রাম সিডার ব্যবহারের ফলে অল্প পরিশ্রমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বীজ বপন করা সম্ভব হচ্ছে। আবার ফসল সংগ্রহে হারভেস্টার মেশিন ব্যবহৃত হচ্ছে, যা খরচের পাশাপাশি আমাদের অনেক মূল্যবান সময়ও বাঁচিয়ে দিচ্ছে। বিভিন্ন জেলায় হিমাগার নির্মিত হয়েছে, ফলে বিভিন্ন পচনশীল দ্রব্য পচনের হাত থেকে রক্ষা পাচ্ছে। এতে কৃষকগণ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির তোমার গুরুত্ব অপরিসীম, যা কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে। ওকে, ঘ নম্বর এসে ভাই, ঘ নম্বর কি, উদ্দীপকে প্রাচীন ও আধুনিক কৃষি পদ্ধতির কথা বলা হয়েছে। আগে কি তোমার পূর্বপুরুষটা প্রাচীন কৃষি, বর্তমানে আধুনিক কৃষি, এই দুইটাই আমরা এখানে ব্যাখ্যা করতেছি। দেখো, আধুনিক কৃষি পদ্ধতি হচ্ছে বলতে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হবে। ঠিক আছে, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা জমি চাষ করা, উন্নত উচ্চ ফলনশীল বীজ বপন, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার, উন্নত সেচ পদ্ধতি চালু এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ফসলের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সবই কৃষির আধুনিক প্রযুক্তির অন্তর্ভুক্ত। প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ ছিল প্রকৃতি নির্ভর, তখন গরু দিয়ে হাল চাষ করা হতো। ঠিক আছে, পানির জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতে হতো, গোবর ব্যবহার করা হতো সার হিসাবে। বর্তমানে আধুনিক প্রযুক্তিতে ট্রাক্টর, বুলডোজার, পাওয়ার টিলার, হারভেস্টার, পাওয়ার পাম্প প্রভৃতি যন্ত্রপাতির সাহায্যে কৃষিকাজ করা হয়ে থাকে। ওকে, বাংলাদেশে যান্ত্রিক চাষ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে কৃষির উৎপাদন ক্ষমতা বহুগুণে বৃদ্ধি সম্ভব। এছাড়া গভীর ও অগভীর নলকূপ, শক্তিচালিত পাম্প প্রভৃতি ব্যবহারের ফলে আমরা কৃষি উন্নত সেচ ব্যবস্থা চালু করলে প্রকৃতির ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে এবং কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। নাহলে তোমার কী হতে ভাইয়া, তোমার ধরো এই বছর তোমার বৃষ্টিপাত কম হয়েছে, সো তোমার ফসলও কম হচ্ছে, কিন্তু তোমার এখানে তুমি যদি মাটির নিচ থেকে তুমি যদি পানি নিয়ে আসো, তো তোমার কি হচ্ছে, এখানে তোমার বৃষ্টির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। ঠিক আছে, উপযুক্ত আলোচনার ফলে বোঝা যায় বাংলাদেশের মতো একটি গরিব দেশের সার্বিক উন্নয়নে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা ব্যাপক। ওকে, 14 নম্বর কি বলছে ভাইয়া, 14 নম্বর এখানে ক অঞ্চল দেখাইছে। ক অঞ্চল কি, এখানে চীন, ভারত। ঠিক আছে, বাংলাদেশের সমতল ভূমিতে কোথায় প্রথম চাষ শুরু হয়, তো হচ্ছে প্রগার বা নিবিড় কৃষি বলতে কি বোঝায়, ক বলয়টিতে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যা পরিলক্ষিত হয়। ঠিক আছে, এটা আমরা আসতেছি। তারপর হচ্ছে ক বলয়ের উৎপাদিত ফসলটি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো। ক বলয় এর উৎপাদিত ফসলটি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো। আমরা আলোচনায় ডাইরেক্ট চলে আসতেছি। ক নম্বরে দেখো, ক নম্বরে কি বলছে, বাংলাদেশের সমতল ভূমিতে পঞ্চগড় জেলার ডাহুক নদীর তীরে প্রথম চা চাষ শুরু হয়, এটা মনে রাখবা। আর খ নম্বরে যে কৃষি ব্যবস্থায় ভূমিকে সর্বাধিক উৎপাদনক্ষম করা হয়ে থাকে তাকে কি বলা হয়, প্রগার বা নিবিড় কৃষি বলা হয়ে থাকে। কৃষি উপযোগী ভূমির সীমাবদ্ধতা দূরীকরণ ও স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাপক চাহিদা পূরণ করাই এই ধরনের কৃষি ব্যবস্থার মূল উদ্দেশ্য। এই পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে প্রয়োজনীয় সার, বীজ, সেচ, অধিক শ্রমিক এবং অধিক মূলধন খাটিয়ে ভূমির যে পরিমাণ ফসল উৎপাদন ক্ষমতা আছে তার সবটুকু আদায় করে নেওয়াকে প্রগার বা নিবিড় কৃষি বলে, যেমন চীন ও জাপানের কৃষি ব্যবস্থা। ঠিক আছে, এখন আমরা গ নম্বরে আসি। উদ্দীপকে কি ভাই, ক বলয়টি হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের ফসল উৎপাদনের বলয়। ঠিক আছে, নিচে এই বলয়টিতে ফসল উৎপাদনে যেসব সমস্যার সম্মুখীন হয় তা আমরা বর্ণনা করতেছি। দক্ষিণ এশিয়া বলয়ের দেশগুলোতে কৃষিতে পর্যাপ্ত পরিমাণে তোমার কি হচ্ছে ভাইয়া, ঋণ দেওয়া হচ্ছে না। ঠিক আছে, এটা একটা প্রবলেম। দক্ষিণ এশিয়া বলয়ের দেশগুলোতে কৃষিতে পর্যাপ্ত পরিমাণ ঋণের ব্যবস্থা করতে হবে। দক্ষিণ এশিয়া বলয়গুলোতে দেশগুলোতে কৃষি উন্নত মানের সার, বীজ এবং কীটনাশক সরবরাহ সমস্যা ও ঘাটতি আছে, এগুলো দূর করতে হবে। ঠিক আছে,
দক্ষিণ এশিয়া বলয়ের দেশগুলোতে এখনো সনাতন পদ্ধতিতে কি হয় ভাইয়া চাষ হয়ে থাকে, প্রযুক্তির ব্যবহার এখানে বাড়াইতে হবে এবং বৈজ্ঞানিক চাষ করতে হবে। ঠিক আছে, দক্ষিণ এশিয়া বলয়ের দেশগুলোতে উন্নত পরিবহন ব্যবস্থা ও বাজার ব্যবস্থা তেমন ভালো না, তো এটা আমাদের ইমপ্রুভ করতে হবে, উন্নত পরিবহন ও বাজার ব্যবস্থা উন্নয়ন করতে হবে। এছাড়াও সুষ্ঠু শ্রমিক ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, ভর্তুকি প্রদান, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, গবেষণা বৃদ্ধি করা ইত্যাদি কৃষি সমস্যা সমাধানে প্রয়োজন। ঠিক আছে, তাহলে দক্ষিণ এশিয়ার বলয়ের কৃষি আরও কী হবে, উন্নত হবে। ওকে, ঘ নম্বরে আসি। ঘ নম্বরে কি বলছে ভাইয়া, উদ্দীপকে উল্লেখিত ক বলয়টি হলো কি ভাইয়া, দক্ষিণ মহাদেশ তোমার এখানে কি বলছে, এটা আমাদের ধান, এখানে ধান বুঝাইছে। বিশেষ করে নিচে ধান উৎপাদনে বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করা হলো। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কি ভাইয়া, আমাদের ধান, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, মাছ খাই, ভাত খাই। ওকে, প্রাচীনকাল হতে বাংলাদেশে ধানের চাষ হয়ে আসতেছে। বাংলাদেশে বিভিন্ন প্রকার ধান জন্মে, যথা আউশ, আমন, বোরো, হরি প্রভৃতি। বাংলাদেশের আবাদি জমির প্রায় 70% ধান চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা ধান চাষের জন্য উপযোগী, যেমন জলবায়ু, মাটি প্রভৃতি তোমার, ঠিক আছে, মাটি, ভূপ্রকৃতি প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক নিয়ামক কি ভাইয়া ও সাংস্কৃতিক নিয়ামকগুলো ধান চাষের অতি সহায়ক। বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয় বৃহত্তর রংপুর অঞ্চলে, মানে তোমার উত্তরবঙ্গে। ঠিক আছে, এছাড়াও কুমিল্লা, সিলেট, যশোর, কুষ্টিয়া, বরিশাল, দিনাজপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান উৎপাদন ভালো হয়। এই অঞ্চলগুলো নদী বিধৌত প্লাবন সমভূমির অন্তর্গত। এই কারণে তোমার পলিমাটির কারণে এই মাটিগুলো খুবই উর্বর, এই কারণে তোমার ধানও খুব ভালো চাষ হয়। ঠিক আছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হওয়া সত্ত্বেও অত্যধিক চাহিদা থাকায় বিশ্বে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয়। ঠিক আছে, পরিশেষে বলা যায় বাংলাদেশে দিন দিন ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ধান উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তি, উন্নত সার, বীজ, কীটনাশকের ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। ঠিক আছে, 15 নম্বরে দেখি ভাইয়া, 15 নম্বরে কি বলছে, মেস্তা সহ পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম, তারপরে কি বীজ বপন প্রযুক্তিতে বাংলাদেশ কতখানি অগ্রগতি লাভ করেছে, এই ফসলটির উৎপাদনকারী দেশসমূহ বর্ণনা করো। এই ফসলটা কি হচ্ছে ভাইয়া, এখানে আমাদের বৈজ্ঞানিক নাম দিছে, বি নাম্বার আর একটা বৈজ্ঞানিক নাম দিছে, সেটা দেখা করতে বলছে। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করো এবং বি ফসলটির উৎপাদন দেখানো সহ এর বাণিজ্যিক প্রেক্ষাপট আলোচনা করো। ঠিক আছে, আমরা ডাইরেক্ট সলভে চলে আসি। এখানে কি বলছে ভাই, মেস্তা সহ পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ওকে, বীজ বপন পদ্ধতিতে বাংলাদেশ বর্তমানে অগ্রগতি ঘটেছে। বীজ বপনের জন্য বর্তমানে ড্রাম সিডার, ঠিক আছে, ড্রাম সিডার যে পদ্ধতিটা আছে বৈজ্ঞানিক পদ্ধতি আধুনিক যন্ত্রের মাধ্যমে, সেটা তোমার আবিষ্কার হয়েছে। এই যন্ত্রের আবিষ্কারক হলো বাংলাদেশ। ড্রাম সিডারের সাহায্যে অল্প পরিশ্রমে অল্প সময়ে বিস্তীর্ণ জমিতে অত্যন্ত দ্রুত সারিবদ্ধ ও সুনিপুণভাবে বীজ বপন করা যায়। বর্তমানে বীজ বপনে এই যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। ফসল বীজ বপন পদ্ধতিতে অগ্রগতি হচ্ছে। ওকে, আর আমরা গ নম্বরে আসি ভাইয়া। গ নম্বরে এ কি বলছিল ভাইয়া, আমাদের ট্রিটিকাম অ্যাসিটিভাম। ঠিক আছে, এর মানে কি ভাইয়া, এটা মুখস্থ রাখবে তোমরা। এর মানে হচ্ছে ভাইয়া গমকে বুঝাইছে। এরপরে গমের যে ইয়াগুলো আছে, তোমার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, সেগুলো তোমার বর্ণনা করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা করে আসছি, সেখানে যাচ্ছি না। এখন ঘ নম্বরে দেখি, তোমার ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকে বি ফসলটি হচ্ছে চা। ঠিক আছে, চায়ের এই বৈজ্ঞানিক নামটা মুখস্থ রাখবা, ক্যামেলিয়া সিনেনসিস। ঠিক আছে, নিচে বাংলাদেশের মানচিত্রে ফসলটি দেখানো হলো এবং বাণিজ্যের বিবরণ দেওয়া হলো। চাও এটা আমরা আলোচনা করছি। বর্তমানে চা বাগান কয়টা আছে বাংলাদেশে, 163টা। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও প্রভৃতি জেলায় চা উৎপাদন হয়। বাংলাদেশের মানচিত্রে দেখানো হলো। মানচিত্রে দেখো বাংলাদেশের যেই অঞ্চলগুলো আছে যেখানে চা উৎপাদন হয় সেগুলো ব্যাখ্যা করছে এখানে। তোমরা চিত্র দ্বারা অবশ্যই ট্রাই করবা এবং চিত্র দিতে হয়, মাস্ট বি। ঠিক আছে, তারপরে কি বলছে ভাই, চা একটি কোমল পানীয় যা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। পূর্বে বাংলাদেশের বিশ্ববাজারে প্রচুর চা রপ্তানি করত। বর্তমানে চায়ের চাহিদা বেশি বৃদ্ধি পাওয়ায় রপ্তানির পরিমাণ কিছুটা কমছে। ওকে, যুক্তরাজ্য, রাশিয়া, পাকিস্তান, আমেরিকা ও মিশর বাংলাদেশের চায়ের প্রধান ক্রেতা। এছাড়াও জাপান, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া প্রভৃতি দেশও বাংলাদেশ হতে চা আমদানি করে থাকে। পরিশেষে বলা যায় চা উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ফলে বাংলাদেশের প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানি করে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।